আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের সকলকে ওরিয়েন্ট কোচিং সেন্টারের পক্ষ হতে আমি সাইফুল স্যার শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়, তোমরা যারা 2024 সালে বিভিন্ন স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হয়েছ বা ভর্তি হবে নতুন কারিকুলামে, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে ইংলিশ। সেই ইংলিশ বা ইংরেজি সাবজেক্টটির যে প্রথম যে এক্সপিরিয়েন্সটি আছে সেটি হচ্ছে ওপিনিয়ন ম্যাটার্স। এই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা বা এই অধ্যায়টির উপর আমরা এর আগে বেশ কয়েকটি লেকচার দিয়েছি। তোমরা যারা সেগুলো দেখোনি অবশ্যই দেখবে, তাহলে আজকে বোঝার সিকোয়েন্স ঠিক থাকবে। শিক্ষার্থীরা, আজকে মূলত আমরা আলোচনা করব এই অধ্যায়ের যে পঞ্চম পৃষ্ঠা আছে তার 1.2.1 যে লেসনটি আছে সেটি নিয়ে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। এই লেসনটিতে লেখা আছে, নাও রিড দ্য ফলোয়িং টেক্সট, then in pairs or groups list the facts described in the text and the writer's opinions on the topic. Then write about how the writer's opinions influence your thoughts. Finally share it with the class. অর্থাৎ নিচের টেক্সটগুলো পড়ো। টেক্সট অর্থ আমরা জানি যে পার্ট, নিচের পার্টগুলো পড়ো, তারপর জোড়ায় বা দলে টেক্সটে বর্ণিত ঘটনা, ফ্যাক্টস অর্থাৎ সত্য ঘটনা এবং লেখকের মতামতের একটি তালিকা তৈরি করো। লেখকের মতামত কিভাবে তোমার ভাবনাকে প্রভাবিত করছে তা লেখো। সবশেষে তোমার লেখাটি শ্রেণীতে তোমার যে বন্ধুবান্ধব আছে তাদের সাথে শেয়ার করো। তো শিক্ষার্থীরা, আজকের আলোচনায় বা আজকের লেকচারে মূলত আমরা টেক্সট 1 নিয়ে আমরা আলোচনা করব। এখানে 3টি টেক্সট আছে, টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3। আজকে আমরা টেক্সট 1 নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ পরবর্তী লেকচারে আমরা টেক্সট 2 এবং টেক্সট 3 নিয়ে আমরা আলোচনা করব। এই ইলাস্ট্রেশনটিতে অর্থাৎ টেক্সট 1-এ তোমরা একটি ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছ বা ছবি দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি। দেখা যাচ্ছে যে তিনি ভাষণ দিচ্ছেন এবং তার যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যেখানে তিনি দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন সেটা খুবই পরিচিত একটি জায়গা, অর্থাৎ ইউনাইটেড নেশন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি ভাষণ দিচ্ছেন। তো চলো দেখি এই টেক্সটটিতে কি দেওয়া আছে বা কি বলেছে। অ্যাজ বাঙালিস, বঙ্গবন্ধু's speech at the United Nations Assembly is a matter of great pride for us. একজন বাঙালি হিসাবে বঙ্গবন্ধুর স্পিচ মানে বঙ্গবন্ধুর ভাষণ অ্যাট দ্য ইউনাইটেড নেশন, জাতিসংঘে অ্যাসেম্বলি অর্থাৎ জাতিসংঘের যে অধিবেশন আছে সেখানে ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস, যেটা আমাদের জন্য খুবই গর্বের একটি বিষয়। অন সেপ্টেম্বর 25, 1974, 1974 সালে 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু ডেলিভারেড হিজ হিস্টোরিক স্পিচ ডিউরিং দ্য 29th সেশন অফ দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। বঙ্গবন্ধু
কি করেছে, তার ঐতিহাসিক ভাষণ দিয়েছে ডিউরিং দ্য 29th সেশন অব দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, অর্থাৎ জাতিসংঘের যে সাধারণ অধিবেশন আছে সেখানে কি করেছে, তার 29তম যে অধিবেশন সেখানে তিনি কি করেছেন, বঙ্গবন্ধু কি করেছেন, তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। জাস্ট এ উইক আফটার, এক সপ্তাহ পরে, অর্থাৎ এই ভাষণের এক সপ্তাহ পরে বাংলাদেশ বিকেম এ মেম্বার অব দ্য ইউএন, অর্থাৎ বাংলাদেশ কি করেছে, জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে বা সদস্য হয়েছে। দি প্রেসিডেন্ট অব দ্য ইউএন ওয়েলকামড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টু অ্যাড্রেস দ্য জেনারেল অ্যাসেম্বলি, অর্থাৎ জাতিসংঘের সভাপতি বা যিনি প্রধান তিনি কি করেছেন, শেখ মুজিবুর রহমানকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাধারণ পরিষদে, জাতিসংঘের যে সাধারণ পরিষদ আছে সেখানে কি করেছেন, ভাষণের সুযোগ করে দিয়েছেন বা ভাষণ দেওয়ার জন্য তিনি স্বাগতম জানিয়েছেন। হি স্টার্টেড হিজ স্পিচ বাই সেইং, টুডে as I stand before this assembly, I share with you profound satisfaction that the 75 million people of Bangladesh are now represented in this parliament of man, অর্থাৎ তিনি তার ভাষণে স্টার্টেড হিজ স্পিচ, তিনি তার ভাষণ শুরু করেছিলেন এই বলে, টুডে অ্যাজ আই স্ট্যান্ড বিফোর দিস অ্যাসেম্বলি, এই সমাবেশ, এই মহাসমাবেশ এর সামনে আমি কি দাঁড়িয়ে, আজ আমি কি এই মহাসমাবেশে দাঁড়িয়ে, আই শেয়ার উইথ ইউ, আমি তোমাদের সাথে কি করছি, শেয়ার করছি, প্রোফাউন্ড স্যাটিসফ্যাকশন, গভীর সন্তুষ্টি, অর্থাৎ আমি আমার গভীর সন্তুষ্টি প্রকাশ করছি এই অ্যাসেম্বলিতে, এই সমাবেশে দাঁড়িয়ে, দ্যাট দ্য 75 মিলিয়ন পিপল অফ বাংলাদেশ, যেখানে 75 মিলিয়ন বাংলাদেশের জনগণের নাও রিপ্রেজেন্টেড ইন দিস পার্লামেন্ট অফ ম্যান, কি করছি, আমি প্রতিনিধিত্ব করছি 75 মিলিয়ন পিপল, 75 মিলিয়ন বাংলাদেশি জনগণের কি করছি, আমি প্রতিনিধিত্ব করছি। তারপরের সেন্টেন্সটি হচ্ছে, দিস স্পিচ ইজ রিমার্কেবল ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ ফর প্রাইমারিলি টু রিজনস, এই বক্তৃতা বা ভাষণটি উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে, ফর প্রাইমারিলি প্রাথমিকভাবে টু রিজনস, দুটি কারণে। ফার্স্টলি ইট মার্কড দ্য ফার্স্ট টাইম এ স্পিচ ওয়াজ ডেলিভারেড ইন বাংলা অ্যাট দ্য ইউএন, প্রথমত এটা চিহ্নিত হয়েছে এ কারণে যে দি ফার্স্ট টাইম, প্রথম এই স্পিচ, একটি বক্তৃতা, ওয়াজ ডেলিভারেড ইন বাংলা, বাংলায় কি হয়েছে, একটি বক্তৃতা হয়েছে অ্যাট দ্য ইউএন, জাতিসংঘে এই প্রথম এটি বাংলায় বক্তৃতা হয়েছে। সেকেন্ডলি, তাহলে আমরা বুঝলাম যে এই বক্তৃতাটি রিমার্কেবল, খুবই উল্লেখযোগ্য, খুবই গুরুত্বপূর্ণ বা খুবই স্মরণীয় বাংলাদেশের ইতিহাসে, কারণ হচ্ছে দুটি, একটি হচ্ছে বাংলায় ইউএন অর্থাৎ জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেওয়া হয়েছে। সেকেন্ডলি, দ্বিতীয়ত, ইট ইন্ট্রোডিউস ফ্রেশ আইডিয়াস অ্যান্ড পলিসিস এমড অ্যাট, এটা কি করেছে, সুযোগ করে দিয়েছে বিশুদ্ধ চিন্তা অ্যান্ড পলিসিস এবং নীতি, বিশুদ্ধ চিন্তা এবং নীতি সম্পর্কে বলার বা বিশুদ্ধ চিন্তা বা নীতি ব্যক্ত করার মতো একটি সুযোগ ছিল এখানে। এমড অ্যাট বিল্ডিং, যার লক্ষ্য হচ্ছে তৈরি করা এ ব্রেভ নিউ ওয়ার্ল্ড,
একটি শঙ্কামুক্ত নতুন বিশ্ব তৈরি করা, এটা হচ্ছে কি যার লক্ষ্য। ফ্রি অফ ইকোনমিক ইনইকুয়ালিটিস, অর্থনৈতিক যে বৈষম্য আছে সেটা থেকে মুক্তি। সোশ্যাল ইনজাস্টিস, সামাজিক অবিচার। মিলিটারি অ্যাগ্রেশন, অর্থাৎ সামরিক যে আগ্রাসন আছে। অ্যান্ড থ্রেট অফ নিউক্লিয়ার ওয়ার, অর্থাৎ পারমাণবিক যে যুদ্ধর যে হুমকি আছে সেগুলো থেকে যে সেগুলো থেকে মুক্তি, বা সেগুলো থেকে আমরা কিভাবে বিশ্বকে শান্তিময় করতে পারি, বিশ্বর এই সমস্ত আশঙ্কা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি, তার বিশুদ্ধ চিন্তা এবং নীতি নিয়ে আলোচনা এটা একটি এই ভাষণের মাধ্যমে কি হয়েছে, ব্যক্ত হয়েছে। শিক্ষার্থীরা 8 নং পৃষ্ঠায় দেওয়া আছে ইউ ক্যান লিস্ট ইউর রেসপন্সেস ইন দ্য ফলোয়িং গ্রিড। এখানে একটি গ্রিড দেওয়া আছে। এই গ্রিডের ভিতরে তোমাকে লেসন 1 অনুযায়ী এই বিষয়গুলোর উপর লিখতে হবে, অর্থাৎ ফ্যাক্ট বা সত্য ঘটনা, সেটার জন্য তালিকা আকারে এখানে লিখতে হবে ফ্যাক্ট। লেসন 1-এর টেক্সট 1-এর ফ্যাক্ট। তারপর লিখতে হবে রাইটার্স অপিনিয়ন্স রিগার্ডিং দ্য টেক্সট, লেখকের মতামত এই টেক্সটের উপরে বা এই টেক্সটের বিষয়ে লেখকের কি মতামত সেটা লিখতে হবে। তারপর হাউ রাইটার্স ওপিনিয়ন্স ইনফ্লুয়েন্সড মি, অর্থাৎ তোমাকে লেখকের যে মতামত আছে সেটা কিভাবে প্রভাবিত করে টু ডেভেলপ মাই অপিনিয়ন অ্যাবাউট দ্য টেক্সট। এখানে মাই হচ্ছে তুমি, টু ডেভেলপ মাই ওপিনিয়ন অ্যাবাউট দ্য টেক্সট, অর্থাৎ তোমার মতামতকে কিভাবে লেখকের মতামত প্রভাবিত করে তোমাকে নতুন চিন্তা বা নতুন তোমার যে চিন্তা আছে সেটাকে কিভাবে তুমি প্রকাশ করো, লেখকের মতামত তোমাকে কিভাবে ইনফ্লুয়েন্স করে তোমার মতামতকে, সেটাই তুলে ধরতে হবে। তো এখানে টেক্সট 1 এটি করে দেওয়া আছে। তো টেক্সট 2 এবং টেক্সট 3 তোমাদেরকে করতে হবে। সেটা টেক্সট 2 এবং টেক্সট 3 আমরা পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব, এবং এখানে যে গ্রেড আছে টেক্সট 2 এবং টেক্সট 3 সেগুলি আমরা পরবর্তী লেকচারে ইনশাল্লাহ করব। তো টেক্সট 1-এর যে বিষয়গুলো আছে এখানে, অর্থাৎ তালিকা আকারে সেটা করে দেওয়া আছে, সে অনুযায়ী টেক্সট 2 এবং টেক্সট 3 তোমরা এভাবে করবে নিজ থেকে। টেক্সট 1-এ ফ্যাক্টটা এভাবে আছে, অর্থাৎ মূল যে ঘটনা আমরা টেক্সটে পড়েছি সেখান থেকেই যে মূল যে ঘটনা বা মূল যে সত্য ঘটনা, মূল বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। ইট ওয়াজ 25th September 1974 বঙ্গবন্ধু গেভ হিজ হিস্টোরিক স্পিচ ইন দ্য 29th session of the United Nations General Assembly. Just after a week, Bangladesh became a member of the UN. 25শে সেপ্টেম্বর ছিল 1974 সাল। বঙ্গবন্ধু কী করেছেন, তার ঐতিহাসিক ভাষণ দিয়েছেন 29তম জাতিসংঘের 29তম সাধারণ অধিবেশনে বা সাধারণ সম্মেলনে। জাস্ট আফটার এ উইক, এই ঘটনার এরপরের সপ্তাহে কি হয়েছে, এক সপ্তাহ পরে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এটা হচ্ছে ফ্যাক্ট। এরপর রাইটার্স ওপিনিয়ন্স রিগার্ডিং দ্য টেক্সট, লেখকের অভিমত। অ্যাজ বাঙালিজ, বঙ্গবন্ধু একেবারে তোমার যে টেক্সটটি আছে এটার একেবারে শুরুতেই লেখকের অভিমত ছিল। অ্যাজ বাঙালিজ, বঙ্গবন্ধুস স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশন অ্যাসেম্বলি ইজ দ্য ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস। লেখক তার অভিমতে বলেছে যে বাঙালি হিসাবে বঙ্গবন্ধুর যে বক্তৃতা বা ভাষণ ছিল জাতিসংঘের অধিবেশনে, ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস, আমাদের জন্য কি এটা গর্বের বিষয়। এটা হচ্ছে রাইটার্সের ওপিনিয়ন। এখন লেখকের ওপিনিয়ন বা মত, সেটা কিভাবে তোমার মতকে প্রভাবিত করে বা সেটা কিভাবে তোমার মতকে প্রভাবিত করে সেটাই তুমি এখানে লিখবে।
How writers' opinions influenced me to develop my opinion about the text. এই যে টেক্সটটি আছে বা পাঠটি আছে সেটা লেখকের অভিমত তোমাকে কী ধরনের প্রভাব বিস্তার করেছে সেটা এখানে লিখতে হবে। Here the writer's opinions make my understanding দ্যাট এখানে লেখকের যে অভিমত আছে বা মতামত আছে আমাকে মেক মাই আন্ডারস্ট্যান্ডিং আমাকে বোঝাতে সক্ষম হয়েছে বা বুঝ দিয়েছে দিস স্পিচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। এই যে বক্তৃতাটি এটা কি সত্যিকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের বাংলাদেশের যে ইতিহাস আছে ইতিহাসে এটা খুবই গুরুত্বপূর্ণ। মোস্ট ইম্পর্টেন্টলি the writer's opinions regarding the speech help me to understand the positive tone of the text. খুব গুরুত্বের সাথে দি রাইটার্স ওপিনিয়ন লেখকের যে অভিমত ছিল সেটা আমাকে কি করেছে এই রিগার্ডিং দ্য স্পিচ এই বক্তৃতার বিষয়ে আমাকে কি করেছে হেল্প মি আমাকে সাহায্য করেছে টু আন্ডারস্ট্যান্ড দ্য পজিটিভ টোন অফ দি টেক্সট। লেখকের মোস্ট ইম্পর্টেন্টলি খুব গুরুত্বের সাথে লেখকের অভিমত এই বক্তৃতা সম্পর্কে লেখকের অভিমত আমাকে কী করেছে হেল্প মি সাহায্য করেছে টু আন্ডারস্ট্যান্ড বুঝতে পজিটিভ টোন অর্থাৎ ইতিবাচক সাড়া বা ইতিবাচক দিক অফ দ্য টেক্সট অর্থাৎ এই পাঠের যে পাঠ সম্পর্কে আমাকে ইতিবাচক বা পজিটিভ বা ধনাত্মক চিন্তা বা ধনাত্মক বা ইতিবাচক আমাকে ইতিবাচক দিক বোঝাতে সক্ষম হয়েছে লেখকের অভিমতটি। তো শিক্ষার্থীরা আশা করি আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছ। ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আবার দেখা হবে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। তো সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।